আনোয়ারার শাহ সাম্রাজ্যে এক বিকেল। চারপাশটাই কেমন রাজ্যের নীরবতা, যত দূর চোখ যায় সবুজের অবগাহন। সবুজ গালিচার নিচে যেন শুয়ে আছে এক মহাকাল। এক সময় যাদের জমিদারির বিস্তৃতি ছিল পুরো চট্টগ্রামে, সেসব মানুষ দিব্যি শান্ত সৌম্য হয়ে শুয়ে আছেন অনন্তকাল ধরে। শ্বেত শুভ্র সমাধিস্থ হয়ে একে অপরের প্রতিবেশী হয়ে আছেন শত বছর ধরে। আমাদের মতো তারাও কি একে অপরের সাথে কথা বলেন? অনেকটা সময় অবস্থান করলাম সেখানে। এক অদ্ভুত ভালো লাগা কাজ করে গেল, যা আসলে কোনো শব্দের গাঁথুনি দিয়ে গাঁথা সম্ভব নয়। শ্বেতকায় স্থাপনাগুলো দূর থেকে কতই অপরূপ লাগে, আভিজাত্য আর রুচির এক অপূর্ব নিদর্শন। নৈসর্গপ্রেমী মানুষের কাছে এই স্থান এক পবিত্র মুগ্ধতা জাগাবে, তাতে কোনো সন্দেহ নেই। কথা অনেক হলো, এবার শোনা যাক এই শাহ সাম্রাজ্যের কিছু ঐতিহাসিক গল্প। চট্টগ্রাম যখন মোগল সাম্রাজ্যের করায়ত্তে আসে, সে সময় অর্থাৎ আজ থেকে প্রায় ৫৫০ বছর পূর্বে সুদূর ইয়েমেন থেকে চট্টগ্রামের দক্ষিণে সংঘবিধৌত উপজেলা আনোয়ারার বারখাইন ইউনিয়নের তৈলার দ্বীপ গ্রামে বসতি স্থাপন করেছিলেন শাহ বক্কর ও শাহ মুরালি। পরে এই গ্রামের নাম শাহরপাড়া হিসেবেও পরিচিতি পায়। ফার্সি শব্দ শাহ শব্দটির উৎপত্তি হয় পাদশাহ, বাদশাহ ও শাহ, ঠিক এইভাবে। সুতরাং বলা যায় শাহ শব্দটি বাদশাহ শব্দেরই সংক্ষিপ্ত রূপ। দেশের অনেক পরিবারই সেই শাহ পরিবারের উপাধি বহন করে আভিজাত্যের সাক্ষ্য বহন করে চলছে। প্রসঙ্গত, এই শাহ পরিবারের আরেক আধ্যাত্মিক পুরুষ শাহ দিলবাজ। শাহ দিলবাজের একমাত্র ছেলে শাহ আশরাফুজ্জামান, তারই একমাত্র পুত্র শাহ মোহাম্মদ আলী। শাহ মোহাম্মদ আলীর ৩ ছেলে শেখ মোহাম্মদ জমা চৌধুরী, শেখ মোহাম্মদ নাসির ও শেখ মোহাম্মদ রফি। শেখ মোহাম্মদ জমা চৌধুরী আধ্যাত্মিক সাধক ও পীর দরবেশ হিসেবে খ্যাত ছিলেন। যে মাজারটি দেখতে পাচ্ছেন, এটিতেই চিরনিদ্রায় শায়িত আছেন শেখ মোহাম্মদ জমা চৌধুরী, স্থানীয়ভাবে যিনি মোহাম্মদ জমা ফকির হিসেবেই পরিচিত ছিলেন। মোহাম্মদ জমা ফকিরের সন্তান শাহ পরিবারের আলোচিত উত্তরাধিকারী হলেন চট্টগ্রামের প্রসিদ্ধ জমিদার এরশাদ আলী চৌধুরী। নিজ যোগ্যতায়, দক্ষতায় তৎকালীন বাণিজ্যিক অঞ্চল বার্মার আকিয়াবে গড়ে তোলেন শিল্প কারখানা, যেখানে কর্মসংস্থান হয় এই অঞ্চলের বিপুল জনগোষ্ঠীর। ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন বিশাল জমিদারির অধিকারী। সেই সাথে স্থানীয় অধীনস্থ ও প্রজাসাধারণের সাথে সুসম্পর্ক বজায় রাখার সুবাদে সর্বসাধারণের কাছে হয়ে ওঠেন এরশাদ বাবা। পিছিয়ে থাকা জনগোষ্ঠীর সন্তানদের শিক্ষার প্রসারে তার ভূমিকা অপরিসীম। এই জনপদের প্রথম হাই স্কুল তার বদন্যতায় প্রতিষ্ঠিত হয়। বর্তমানের আনোয়ারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠায় 1899 সালে 6 একর ভূমি দান ও স্কুল গৃহ নির্মাণে প্রচুর অর্থ সহায়তা প্রদান করেন তিনি। 1915 সালের 22 ফেব্রুয়ারি এরশাদ আলী চৌধুরী মৃত্যুবরণ করেন। তার 2 পুত্র আশরাফ আলী চৌধুরী ও ওবেদুল হাকিম চৌধুরী। ওবেদুল হাকিম চৌধুরীর সন্তান এয়ার আলী খান, যিনি পেসুমিয়া নামেও পরিচিত। 1937 সালে পাক ভারত উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণের মাধ্যমে তার এই চাকচিক্যময় জীবনের শুরু। 1940 সালে চট্টগ্রাম মুসলিম লীগের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। সেই বছরই প্রয়াত পিতামাতার স্মৃতি ধারণ করে রাখার জন্য একটি মসজিদ প্রতিষ্ঠা করেন, যা বর্তমানে বাইতুল আমান মসজিদ নামে দাঁড়িয়ে আছে তৈলার দ্বীপ গ্রামে। 1941 সালে চট্টগ্রাম জেলা বোর্ডের সদস্য। 1946 সালে বঙ্গীয় বিধানসভার আপার হাউসে MLC। 1947 সালে চট্টগ্রাম জেলা মুসলিম লীগের সাধারণ সম্পাদক। 1948 সালে 22nd PNG ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার। 1958 সালে পাকিস্তান সরকারের খাদ্য ও কৃষি মন্ত্রীর উপদেষ্টার দায়িত্ব পালন করেন তিনি। 1969 সালে
পাকিস্তান কর্তৃক নিষ্পেষণের প্রতিবাদে পাকিস্তান সরকারের প্রদত্ত সিতারাই হিকমত খেতাবও প্রেসিডেন্ট পদক পরিত্যাগ করেন। 1970 সালে তিনি পাকিস্তানের চতুর্থ পাঁচশালা পরিকল্পনার উপদেষ্টা প্যানেলের সদস্যপদ প্রত্যাখ্যান করেন। এছাড়াও তিনি দীর্ঘ 25 বছর বারখাইন ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট ছিলেন। পিতামহের মতো এআর আলী খানও অগ্রণী ভূমিকা রাখেন শিক্ষার প্রসারে। তৈলারদ্বীপ বারখাইন এরশাদ আলী হাই স্কুল, তৈলারদ্বীপ প্রাইমারি স্কুল, রাজাখালী প্রাইমারি স্কুল, রাজাখালী এআর আলী খান হাই স্কুল, টৈটং প্রাইমারি স্কুল ও হাই স্কুল প্রভৃতি শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষাক্ষেত্রে তার বদান্যতার সফল দৃষ্টান্ত। ক্যাপ্টেন এআর আলী খানের 10 ছেলেমেয়ের মধ্যে জ্যেষ্ঠ পুত্র আতাউর রহমান খান কায়সার, আনোয়ারুল ইসলাম খান, জাকিয়া খানম, রাফিয়া খানম, আনসারুল ইসলাম খান, আজহারুল ইসলাম খান, মোসাম্মদ ফৌজিয়া খানম, মুশফিকা খানম, সাফিয়া খানম, আরিফুল ইসলাম খান ও তরিকুল ইসলাম খান। এরশাদ আলী চৌধুরীর অপর পুত্র আশরাফ আলী চৌধুরী। আশরাফ আলী চৌধুরীর 5 ছেলে মেয়ের মধ্যে তজমুল আলী চৌধুরী, মকবুল আলী চৌধুরী, দরফ আলী চৌধুরী, মোবারক আলী চৌধুরী উল্লেখযোগ্য ব্যক্তি ছিলেন। প্রিয় দর্শক, এই স্থানে এলে আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগার মতোই একটি স্থান। চট্টগ্রামের শাহ আমানত সেতু হতে পটিয়ারা আনোয়ারা সড়ক ধরে সরকারহাট নেমেই হাতের বামেই পূর্ব পাশের সংযোগ সড়ক ধরে মাত্র 5 মিনিটের পথ। আলহামদুলিল্লাহ, আমি অত্র মসজিদে অর্থাৎ বাইতুল আমান জামে মসজিদে, এটা সরকার বাড়ির ঐতিহ্য একটা মসজিদ, যেটা কিন্তু ওনাদের কোনো পারিবারিকভাবে কোনো নাম দেওয়া হয় না। এখানে এই মসজিদটার নাম দেওয়া হয়েছে বাইতুল আমান জামে মসজিদ। আসলে আমি এখানে দীর্ঘদিন আলহামদুলিল্লাহ এই মসজিদের খেদমত করে যাচ্ছি। এই মসজিদে আমি প্রায় 20 বছর যাবৎ এই মসজিদের মধ্যে আমি খেদমত করে যাচ্ছি। আলহামদুলিল্লাহ আমার অনেক সেনা পরিচয় এখানে সবাই। আমার জানা মতে এই মসজিদটা অনেক প্রায় 120 বছর এর আগেই হবে এই মসজিদটা নির্মাণ হয়েছে। এটা এই এআর আলী খান সাহেব, যাদের ফেসু মিয়া বলে, ওনাদের তত্ত্বাবধানে এই মসজিদটা নির্মিত হয়েছে। এখানে আগে বেড়ার মসজিদ ছিল, তখন ইট করে আবার এটা ফাঁকা করছে। এর সাথে এখন জনাব মরহুম আলহাজ আনোয়ার ইসলাম খান সগর সাহেব এটা সংস্কার করে অনেক সুন্দর একটা মসজিদ করেছেন। ওনার পারিবারিকভাবে ওনারা মসজিদের সব দায়িত্ব ওনারাই বহন করে, যা কিছু লাগে ওদের পরিবার থেকেই এই মসজিদের দায়িত্ব বহন করে যাচ্ছে। আসসালামু আলাইকুম। বাইতুল আমান জামে মসজিদ তৈলারদ্বীপ বারখাইনের আঙ্গিনা থেকে বলছি। 100 বছরের পুরাতন এই মসজিদ 1940 সালের দিকে এই মসজিদের প্রাথমিক প্রতিষ্ঠা। তৎকালীন এই এলাকার প্রসিদ্ধ জমিদার আলহাজ এআর আলী খান এই মসজিদ নির্মাণ করেন। পরবর্তীতে 2016 সালের দিকে সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ আনোয়ারুল ইসলাম খান শওকত মহোদয় এই মসজিদ প্রশস্ত করেন। মসজিদের বহিরাংশে আছে 3060 স্কোয়ার ফুটের একটি বিশাল ছাদ, যেই ছাদের নিচে মানুষ মুসল্লিরা নামাজও পড়তে পারেন এবং প্রয়োজনে প্রতিকূল আবহাওয়ায় জানাজার নামাজও আদায় করতে পারেন। তাছাড়া এলাকার চতুর্দিক থেকে মানুষ সুন্দর সুষ্ঠু পরিবেশের কারণে এই মসজিদে নামাজ পড়তে আসেন। তাছাড়া এই এলাকার কেন্দ্রীয় মসজিদ হিসেবে এবং সুন্দর ব্যবস্থাপনার কারণে এই মসজিদ তৈলারদ্বীপ বারখাইন শুধু নয়, সমগ্র আনোয়ারা উপজেলার মাঝেই সকলের কাছে পরিচিত। এই মসজিদের ব্যবস্থাপনা এবং পরিচালনা মুতল্লি হিসাবে এআর আলী খান সাহেবের পরিবার দেখাশোনা করেন। এখন যেহেতু তাহার সুযোগ্য সন্তান সাবেক উপজেলা চেয়ারম্যান ইন্তেকাল করেছেন, তাহার বর্তমানে তাহার পরিবার এবং পরিবারের পক্ষ থেকে বর্তমানে সেনাবাহিনীতে কর্মরত ব্রিগেডিয়ার জেনারেল জনাব ইরফানুল ইসলাম খান এই মসজিদের দায়িত্বে আছেন। তাহার পক্ষে বিশেষ করে আমি
জনাব মোহাম্মদ আব্দুল হালিম চৌধুরী স্যার এই মসজিদের হিসাব নিকাশ এবং বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে আসছি। নামাজের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড যেমন বিবাহ রেজিস্টার এবং বিবাহ বন্দনার বিভিন্ন কাজও এই মসজিদের বহিরাংশে হয়ে থাকে। এটি বিশাল একটা কবরস্থান, এখানে প্রায় 60 শতক মতো জায়গা, যে জায়গাটা যিনি মসজিদের নির্মাতা প্রথম নির্মাতা আলহাজ এয়ার আলী খান সাহেবের নামে, এবং তিনি তাহার দিয়ায় কবরস্থানে এরশাদ আলী সরকারের মরহুম এরশাদ আলী সরকারের বংশধর এবং পাশাপাশি এলাকায় যারা একদম অবহেলিত, যাদের কবরস্থান নাই, অনুমতি সাপেক্ষে তাদেরও এখানে কবরদের ব্যবস্থা করা হয়। প্রথমে এই পশ্চিম উত্তর কর্নারে প্রথম কবরটা এই এলাকার বিশিষ্ট জমিদার জনাব এরশাদ আলী চৌধুরীর সাহেবের কবর, এবং এইভাবে একটির সাথে আরেকটি যে খবরগুলো আছে তাহাদের বংশধরদের, আর বিশেষ করে পূর্বাংশে যে খবরগুলো আছে ওখানে এই এলাকার মান্যগণ্য বিভিন্ন মানুষের খবর রয়েছে। পাশাপাশি অবহেলিত দরিদ্র কিছু মানুষের খবর একদম পূর্ব দিকে দেখা যাচ্ছে। কবরস্থানের দক্ষিণ পশ্চিম কোণায় যে একটা বড় মাজার শরীফ দেখা যাচ্ছে, এটি হচ্ছে মরহুম এরশাদ আলী সরকার সাহেবের আব্বাজান এবং একজন আধ্যাত্মিক ব্যক্তি আলহাজ জনাব মোহাম্মদ জামা শাহ রহমতুল্লাহ মাজার। তিনি মোহাম্মদ জামা ফকির নামে পরিচিত, এবং তাহার এই এলাকায় বিভিন্ন ধরনের বিশেষ কিছু খেরামতি জাতীয় তথ্য রয়েছে, এগুলো সর্বজন নিবেদিত। মানুষ এখানে নামাজও পড়েন, নামাজের পাঠ শেষে মাঝে মধ্যে কেউ কেউ এখানে জিয়ারত করাতে আসেন। বিভিন্ন কারণে এই মসজিদ, কবরস্থান এবং কবরস্থানের পাশে মাজার, বিশেষ করে দরগা শরীফ মানুষের কাছে অত্যন্ত একটি আগ্রহের এবং শ্রদ্ধার স্থান হিসেবে বিবেচিত। এখন আমরা যাচ্ছি মোহাম্মদ জামা শাহ রহমতুল্লাহের মাজারের পশ্চিম পাশে বড় একটা পুকুর, তাহার বংশধরদের, এবং সেখান থেকে হেঁটে হেঁটে পুকুরের পার ঘেঁষে পশ্চিম পাশে যে দক্ষিণ কোণায় আর একটি দরগা মাজার শরীফ, এটি হচ্ছে জনাব মোহাম্মদ জামা শাহ রহমতুল্লাহের ভাই আরেক ভাই হজরত মোহাম্মদ নসিম রহমতুল্লাহের মাজার। এই মাজারও নারী পুরুষ জিয়ারত করাতে আসেন। বিশেষ করে তাহাদের কিছু আধ্যাত্মিক তত্ত্ব বা কেরামতি নামে পরিচিত রয়েছে। তার মাঝে অন্যতম হচ্ছে 1970 সাল যখন সাইক্লোন হয়, সাইক্লোন পূর্ববর্তী একটি গাছের উপরে হযরত শেখ মোহাম্মদ জামা শাহ রহমতুল্লাহ আলাই একটি মাছ ধরার জন্য নেটের মতো একটা জিনিস বসছেন। এলাকার মানুষ প্রশ্ন করেন, গাছের উপর শুকনো জায়গায় আপনি যে একটা নেট দিচ্ছেন, এখানে এই যে কেন দিচ্ছেন? বলে যে আপনারা কিছুক্ষণ পরে দেখবেন এই ফাঁকা নেটেই মাছ এখানে ধরা যাবে। বলতে না বলতে মুহূর্তের মাঝেই প্রলয়ঙ্করী বন্যা এবং ঘূর্ণিঝড় সংগঠিত হয়, এবং এই গাছের উপর তাহার দেয়া নেটের উপর অনেক মাছ ধরা পড়ে। এলাকার মানুষের মাঝে বিভিন্ন অসুখ হলে বা রোগাক্রান্ত হলে তাহারা বিশেষ দোয়া যদি পড়ে দিতেন, অনেকের ভালো হয়েছে এমন তথ্য আছে। আমি মোহাম্মদ আব্দুল হালিম চৌধুরী, সিনিয়র শিক্ষক, ইংরেজি বিভাগ, বরুণছড়া শহীদ বশরুজ্জামান উচ্চ বিদ্যালয়, এই বিষয়গুলো দেখাশোনা করে আসছি। আপনারা দেশ বিদেশের বিভিন্ন মানুষ এখানে নামাজও পড়েন এবং জিয়ারতও করেন। সকলের প্রতি আহ্বান থাকলো আপনারাও এসে
এই স্থানগুলো জিয়ারত করবেন, মসজিদে নামাজ পড়ে নিজের মনকে একটু আনন্দ উদ্বেলিত করবেন। আজকে এতটুকুই, আগামীতে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের এই আয়োজন? আপনার অভিমত পরামর্শ জানাতে ভুলবেন না। এমন সব কন্টেন্ট আপনার নিউজ ফিডে পেতে আমাদের পেজ ফলো দিয়ে রাখুন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে এমন নৈসর্গিক সৌন্দর্য কিংবা পবিত্র স্থান কিংবা স্থাপনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।